তো আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে আমরা যেহেতু আমাদের এসএসসি পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসে, কোনো লিখিত প্রশ্ন আসে না, তো যে প্রশ্নগুলো এমসিকিউ আসার মতো খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের যে আইসিটি প্রথম অধ্যায়, এই অধ্যায়টার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ। যদিও এই অধ্যায়টা খুব একটা কঠিন কোনো কিছু নয়, কিন্তু এটা আমাদের পুরোপুরি ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আইসিটিতে একটা এমসিকিউ মানে কিন্তু অনেক অনেক কিছু। তোমার অন্য সাবজেক্টে যেমন A+ সেম গ্রেড তোমাকে এনে দিবে, ঠিক সেম আইসিটি সাবজেক্টও তোমাকে, যদিও সেখানে মাত্র 25টি এমসিকিউ থাকবে এবং 25 মার্ক প্র্যাকটিক্যাল, তো এই 25-এর মধ্যে আমাদেরকে সবাইকে 25 পেতে হবে। যদি আমরা 25 পাই তাহলে আমার মনে হয় যে আমরা ভালোভাবে ভালো কিছু করতে পারবো। আমরা একটু রিডিং পড়ি এবং এই লাইনগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাবো। যেমন এখানে বলছে যে বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে এবং পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। তাহলে প্রশ্ন হবে 21 শতকের সম্পদ কি? 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়। এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন 21 শতকের মুখোমুখি হওয়ার জন্যে আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি 21 শতকের পৃথিবীটা আসলে জ্ঞানভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। তাহলে এই যে লাইনটাতে এখানে প্রশ্ন আসবে যে 21 শতকের পৃথিবীটা আসলে মানে কী ধরনের অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে? এটা হচ্ছে জ্ঞানভিত্তিক একটি অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। এবং 21 শতকে এসে আমরা আরও দুটি বিষয় শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। তাহলে 21 শতকে আমরা এসে কয়টি বিষয় শুরু করেছি? প্রশ্ন আসবে 21 শতকে এসে আমরা দুইটি বিষয় শুরু করেছি। কি কি বিষয়? একটি হচ্ছে গ্লোবালাইজেশন অংশ এবং অন্যটি হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অংশ। এই দুটি বিষয়ে ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যে কোনো দেশের ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি নিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা যে যেখানে আছে সেই অংশটুকুই বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে গেছে। আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। তাহলে প্রশ্ন আসবে, নিচের কোনটি পৃথিবীর অলিখিত নিয়ম? আন্তর্জাতিকতা এখন এই পৃথিবীর নতুন অলিখিত নিয়ম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যদিও আমরা এগুলো খুব ভালোভাবে পড়ি না অনেকে। মনে রাখবে যারা ক্লাসটা করতেছো, এই বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আন্তর্জাতিকতা এখন এই নতুন পৃথিবীর একটি অলিখিত নিয়ম। তাহলে পৃথিবীর নতুন অলিখিত নিয়ম কি? এটা হচ্ছে আন্তর্জাতিকতা। এবং আমরা জানি পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। তাহলে পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভর করতে হতো? প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। তাহলে পৃথিবীকে কারা নিয়ন্ত্রণ করছে? পৃথিবীর যে সমস্ত জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল। কিন্তু বর্তমানে 21 শতকে যখন জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে, তখন আবার সেই একই ব্যাপার ঘটছে। যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরির করার বিপ্লবে অংশ নেবে
তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। তাহলে প্রশ্ন হবে এখানে যে কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে? যে যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নেবে, যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখবে, ক্লাসগুলো ভালো করে করবে, পারলে আমার ক্লাসগুলোর সাথে সাথে তোমরা এগুলো নোট করে রাখবে খাতায়, তাহলে পরবর্তীতে তোমাদের এই বিষয়গুলো কোনো সমস্যা হবে না আশা করা যায়। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে বিশেষ এক ধরনের প্রস্তুতি নিতে হবে, সেটি আমরা অনুভব করতে পারি। যদি আমরা বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। যেমন এইখানে একটা ইংরেজি ওয়ার্ড দেওয়া আছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং পরীক্ষায় অনেক সময় আসতে পারে যে ক্রিটিক্যাল থিঙ্কিং শব্দটির অর্থ নিচের কোনটি সঠিক? এর সঠিক উত্তর হবে বিশ্লেষণী চিন্তন দক্ষতা। মনে রাখবে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এই কথাটির সঠিক বাংলা অর্থ হচ্ছে বিশ্লেষণী চিন্তন দক্ষতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলা। আচ্ছা, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা স্কিল হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজে ও দ্রুত করে ফেলা যাচ্ছে। 21 শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো জানা থাকলেই একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই দক্ষতা অর্জন করতে না পারলে সেই 21 শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্ঞানভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবো না। এই জন্য 21 শতকে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এবং জ্ঞানভিত্তিক সমাজে নিজের স্থান করে নেওয়ার জন্য আমাদেরকে এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। এবং এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি অংশ আছে ইতিহাস অংশ, যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি আছে যাদের অবদান অনেক অনেক অনেক। এই নামগুলো আমাদের জানতে হবে। বলছে তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতার অবদান, যার তারযুক্ত এবং তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনা ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্সের বিকাশ বর্তমানে আইসিটিকে হাতের মুঠোয় এনে নিয়ে এসেছে। বলছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ নামে একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদদের হাতে। অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। তাহলে এখানে প্রশ্ন হবে যে চার্লস ব্যাবেজ একজন কে ছিলেন? চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ, এবং তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। তাহলে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? চার্লস ব্যাবেজকে। তিনি প্রথম একটি ইঞ্জিন তৈরি করেন যে ইঞ্জিনটার নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। তাহলে চার্লস ব্যাবেজের আবিষ্কৃত প্রথম ইঞ্জিনের নাম কি? ডিফারেন্স ইঞ্জিন। এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যন্ত্রের পরিকল্পনা তৈরি করেন এবং 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘর চার্লস ব্যাবেজের যন্ত্রের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করে। তবে তার এই গণনার কাজকে কীভাবে আরও কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস। তাহলে অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। ঠিক আছে, তাহলে প্রশ্ন আসতে পারে যে অ্যাডা লাভলেস কার মেয়ে বা কার কন্যা ছিলেন? কবি লর্ড বায়রনের। এবং মায়ের কারণে অ্যাডা ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠে। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন। তাহলে এখানে প্রশ্ন আসবে যে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয় কত সালে? 1833 সালে। 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয় এবং তার সাথে পরিচয় হওয়ার পর তিনি চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনকে কাজে লাগিয়ে তিনি প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন
এই কারণেই কিন্তু অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। তাহলে এখানে প্রশ্ন আসবে যে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? অ্যাডা লাভলেসকে। অ্যাডা লাভলেসকে কেন প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়? কারণ হচ্ছে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে প্রোগ্রামিং ধারণাটা সামনে নিয়ে আসে সর্বপ্রথম। এই জন্য তাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। এবং 1840 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। তাহলে চার্লস ব্যাবেজ কত সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? 1840 সালে। তাহলে 1840 সালে চার্লস ব্যাবেজ তার ইঞ্জিন সম্পর্কে কোন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন? উত্তর হচ্ছে তুরিন বিশ্ববিদ্যালয়ে। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে তার বক্তব্যের সাথে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন এবং তার মৃত্যুর 100 বছর পর 1953 সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস অ্যালগরিদমের ধারণায় প্রকাশ করেছিলেন। তাহলে 100 বছর পর 1953 সালে অ্যাডা লাভলেস মারা যাওয়ার পর 100 বছর পর 1953 সালের দিকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে অ্যাডা লাভলেস আসলে সেই সময় আমাদেরকে অ্যালগরিদমের ধারণা প্রকাশ করেছিলেন। অ্যালগরিদম, অ্যালগরিদম আমাদের ইন্টারমিডিয়েট আইসিটি বই খুব সুন্দর করে আলোচনা করা আছে। অ্যালগরিদম জিনিসটা কি? অ্যালগরিদম হচ্ছে সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং ধারাবাহিক যে বর্ণনা, এই সমস্যা সমাধানের যুক্তিসম্মত ধারাবাহিক বর্ণনাকে সাধারণত অ্যালগরিদম বলা হয়। আর এই অ্যালগরিদমের ধারণাটি প্রকাশ করেছিলেন অ্যাডা লাভলেস। তারপরে রয়েছে আমাদের বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, যিনি তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎচুম্বকীয় বলের ধারণা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করেন। তাহলে তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এবং বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তাহলে প্রশ্ন আসবে, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানীর নাম কি? জগদীশ চন্দ্র বসু। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় সার্বজনীন স্বীকৃতি তিনি পাননি। বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সর্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। তাহলে এই যে রেডিও আবিষ্কারের স্বীকৃতি পায় প্রথমকে পায় হচ্ছে ইতালির একজন বিজ্ঞানীর নাম হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। তিনি 1997 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং IEEEর পুনরূপ কি? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই প্রতিষ্ঠানটি 1997 সালে গুগলিয়েলমো মার্কনিকে স্বীকৃতি দেয় এবং রেডিও বিজ্ঞানের অগ্রপথিক ও অন্যতম আবিষ্কারক হিসেবে তাকে আখ্যায়িত করে। এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসবে যে IEEE এই প্রতিষ্ঠানটি কাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। এই যে তার চেহারা, গুগলিয়েলমো মার্কনি। এবং 20 শতকের 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানের আবিষ্কার হয়। তাহলে আরপানের আবিষ্কার হয় কোন শতকে? 20 শতকের 60-70 দশকে। এবং এটি কি ব্যবহার করে আবিষ্কৃত হয়? ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আবিষ্কৃত হয়, আরপানের আবিষ্কৃত হয়। এবং বলা যায় তখন থেকে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার সমূহের মধ্যে আন্তঃসংযোগ বিকশিত হতে শুরু করে, আর এই বিকাশের ফলে তৈরি হয় ইন্টারনেট। 1971 সালে আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রলাভের সূচনা করেন আমেরিকার প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন, এবং তিনিই প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। তো এই যে প্রশ্নগুলো, এখান থেকে অনেক প্রশ্ন এমসিকিউ, এগুলো আমরা খুব সুন্দর করে পড়বো। এবং আজকের ক্লাসটি আমরা এই জায়গায় শেষ করব। আমাদের সময় খুব কম আজকে, এবং পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসগুলো আপলোড করব। ক্লাসগুলো তোমরা রেগুলার করবে আশা করি। ক্লাসগুলো করার পর আমার মনে হয় যে একজন পরীক্ষার্থী 25-এর মধ্যে 25 মার্ক পরীক্ষায় 100% পাবে, এই বিশ্বাসটা আমার আছে। কিন্তু ক্লাসগুলো রেগুলার করতে হবে এবং নোট করতে হবে। ওকে।